সরকারি নীতিমালা না থাকায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে রমরমা ভর্তি বাণিজ্য, অসহায় অভিভাবক, নীতিমালা প্রক্রিয়াধীন দাবি শিক্ষা বোর্ডের। জেলা পর্যায়ে ৬২% হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে দুদক। রাজধানীতে ৪০%। ঘুষ নেওয়াকালীন ধরা পড়ল হাসপাতাল কর্মকর্তা। মন্ত্রিসভার সদস্যদের সততার সঙ্গে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে বললেন আওয়ামী লীগের কাছে জনগণের প্রত্যাশা অনেক। ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ীরা কেউই জনগণের প্রতিনিধিত্ব করে না, লালমনিরহাটে ঐক্যফ্রন্ট নেতারা। শোচনীয় পরাজয়ে বিএনপির অসংলগ্ন আচরণ, মন্তব্য আওয়ামী লীগের। এবং কয়েক দফা বৈঠকের পরও সমাধান হয়নি তাবলিগ জামাতের দুপক্ষের বিবাদ, সমাধানের সর্বোচ্চ চেষ্টা চলছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার আবারও বৈঠক। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। ইংরেজি মাধ্যম স্কুল নিয়ে সরকারি কোনো নীতিমালা না থাকায় চলছে রমরমা ভর্তি বাণিজ্য। স্কুল কর্তৃপক্ষের মনগড়া ভর্তি ফি আর টিউশন ফি গুনতে হিমশিম খেতে হচ্ছে অভিভাবকদের। সন্তানকে ভালো মানের প্রতিষ্ঠানে পড়াতে গিয়ে তাদের এই জিম্মি দশা। তবে এই মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। আর নীতিমালার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি শিক্ষা বোর্ড। বিস্তারিত পিঙ্কি আক্তারের প্রতিবেদনে। ধানমন্ডির একটি ইংলিশ মিডিয়াম স্কুল, যেখানে একজন শিক্ষার্থীর ভর্তি ফি ৮০,০০০ টাকা। এর সাথে রয়েছে প্রতি মাসের টিউশন ফি ১৪,৫০০ টাকা। আর আনুষঙ্গিক খরচ তো আছেই। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। শুধু এই স্কুলটি নয়, অধিকাংশ ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি ফি বাবদ ১.৫ লক্ষ টাকা গুনতে হয় শিক্ষার্থীদের, আবার কোনোটি লাখের উপরে। আর সন্তানকে স্ট্যান্ডার্ড স্কুলে পড়াতে অভিভাবকরাও এসব স্কুলের কাছে এক প্রকার জিম্মি। বেশি তো অবশ্যই হয়ে গেছে, এখন তাছাড়া তো আমার উপায় নেই, এই জন্যই তো পড়ানো। প্রত্যেক মাসে আমার সেশন চার্জ দিতে যাচ্ছে এবং এটা 2 মাস, অনেক বেশি। স্কুলগুলোর সাথে এ বিষয়ে কথা বললে অধিকাংশই নীতিমালা না থাকার অজুহাত দেখিয়ে এড়িয়ে যাবার চেষ্টা করেন। আমি তো 55 অনেক কম নিচ্ছি, কোনো নীতিমালা না। এটা হচ্ছে কি সিম্পলি আমরা স্কুল আমাদের এক্সপেন্স আমাদের বেয়ার করতে হয়। নতুনদের 4 মাসের বেতন সহ ৬৫,০০০ টাকা। গভর্নমেন্ট একটা নিয়ম থাকলে তো আমরা সেটা ফলো করতামই। গভর্নমেন্ট এরকম কোনো একদম বাধা ধরা কোনো নিয়ম আমার জানা নাই। লাইমলাইটের স্কুলগুলো যখন ১,৭৫,০০০ টাকা নিচে ভর্তি দিচ্ছে, তারা কিসের ভিত্তিতে নিচ্ছে? শুধু ভর্তি কিংবা টিউশন ফি নয়, স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য নেই কোনো নির্দিষ্ট বইয়ের তালিকাও। পাশাপাশি পাঠ্যসূচির বাইরে অতিরিক্ত বই কেনার ঝামেলা তো রয়েছেই। একটু হেভি কারণে বাচ্চাকে ব্যাগটা দেওয়া হচ্ছে না। অনেকগুলো বই কষ্ট হয় বাচ্চার, সেজন্য আমি নিয়েছি। হাইকোর্টের রুল জারির ৩ বছরেও কেন ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে কোনো নীতিমালা নেই জানতে চাইলে তা প্রক্রিয়াধীন আছে বলে জানায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। নীতিমালা কেন ছিল না তার সুনির্দিষ্ট ব্যাখ্যা আমার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, তবে নীতিমালাগুলি প্রণীত হচ্ছে। শিক্ষা বোর্ডের তথ্য মতে রাজধানীতে শতাধিক ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে, তবে বর্তমানে এর বাইরেও পাল্লা দিয়ে বাড়ছে রাজধানীতে ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা, যেগুলোর পড়াশোনার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। দেশের ৯ জেলার স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে রাজধানীর ৪০% এবং জেলা পর্যায়ের ৬২% হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ঝটিকা অভিযানে ঘুষ নেওয়াকালীন ধরা পড়ে হাসপাতালে কর্মকর্তাও। এ বিষয়ে পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে বলে জানান দুদক সচিব। রাজধানীর মুগদার ৫০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিতে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। কাঙ্ক্ষিত সেবা না পাওয়া, নির্ধারিত সময়ে চিকিৎসকদের অনুপস্থিতি সহ নানা অভিযোগ নিয়ে এবার দুদকের দ্বারস্থ সেবাগ্রহীতারা। একটা বেজে গেলে টাইম ওভার হয়ে গেলে তখন মনে করেন এরা তেমন একটা থাকতে চায় না। দুপুরের পর থেকে যদি একটু দীর্ঘ সময় থাকতো সবার জন্য সুবিধা আর কি। ডাক্তার তো ওনার ডিউটি শেষ করে চলে যায়, নাস্তা থাকে। সোমবার দুদকের ঝটিকা অভিযানে হাসপাতালটিতে গিয়ে এসব অভিযোগের সত্যতা পায় দুদক। এ সময় ঘুষ নেওয়ার সময় হাতে নাতে এক কর্মকর্তা ধরা পড়েন। আমরা একজন কর্মচারীকে ঘুষ গ্রহণ করার অবস্থায় হাতে নাতে পেয়েছি এবং আমাদের সুপারিশ ক্রমে তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। ডাক্তারদের এগেইনস্টে অভিযোগ রয়েছে, তবে তারা এটা মূলত অস্বীকারই করে যাচ্ছে। পরিদর্শনের তালিকায় থাকা রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালেও কর্তব্যরত সময়ে চিকিৎসকের অনুপস্থিতি ছিল বেলা ১২টায়ও। কিছু চিকিৎসকের শৃঙ্খলা না মানার অভিযোগ স্বীকারও করেন হাসপাতালটির পরিচালক। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক এটা নিয়ন্ত্রিত,
কিন্তু এখানে আমাদের যারা চিকিৎসকবৃন্দ কর্মরত আছেন তারা সবাই স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখানে প্রেষণে নিয়োজিত আছেন। হাতে গোনা 2-4 জন আছেন যাদেরকে নিয়ন্ত্রণে রেখে শৃঙ্খলার মধ্যে রেখে কাজ করানোর ক্ষেত্রে আমাদেরকে অনেক বেগ পোহাতে হয়। অভিযান চালানো হয় নাজিরা বাজার মাতৃসদনেও। এছাড়া ঢাকার বাইরে রাজশাহী, ময়মনসিংহ, পাবনা সহ 8 জেলার স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে পরিচালনা করা হয় এই অভিযান, যার অধিকাংশগুলোতেই ছিল ডাক্তারদের অনুপস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তর আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ যেটি, এটি সাধারণত দায়িত্বপ্রাপ্ত এই চিকিৎসকদের শৃঙ্খলার বিষয়টি দেখবার জন্য এবং অফিসে উপস্থিতি এবং অবহেলা করছেন কিনা দায়িত্বে, এই বিষয়গুলো প্রশাসনিক কর্তৃপক্ষকে বিষয়টির ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবার জন্য কমিশন বিষয়টি জানাবে। তিনি জানান, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় তা পালন না করে সরকারি সুযোগ সুবিধা ভোগ করা দুর্নীতির মধ্যেই পড়ে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে ময়মনসিংহে সিজারিয়ানের সময় চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাসপাতালে মালিক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের সঙ্গে মালিকও অংশ নিয়েছিল বলে দাবি করেছেন এক সহকারী। যার আগমনে পরিবারের সদস্যদের উৎসবে মেতে থাকার কথা, সেই নবজাতকের লাশ নিয়ে বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছে পরিবার। স্বজনরা জানান, রোববার রাতে ময়মনসিংহ নগরীর কৃষ্ণপুর এলাকার পরশ প্রাইভেট হাসপাতালে প্রসূতি জান্নাত বেগমকে ভর্তি করা হয়। রাতেই অস্ত্রোপচার করার পরামর্শ দেন চিকিৎসক। পরে পরিবারের কাছে মৃত নবজাতকের লাশ হস্তান্তর করা হয়। সিজারিয়ান সেকশনের সময় চিকিৎসকের অবহেলায় ওই নবজাতক মারা যায় বলে দাবি স্বজনদের। ছুরি রাখাতে মারা স্যার, আমার জুগাইতে বলতো, আমি নিজেও মারা যেতাম। আর এই ছোট বাচ্চা অনেক কষ্ট হয়েছে স্যার, আমি বিচার চাই আপনাদের কাছে। এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসককে পাওয়া না গেলেও তার এক সহকারী জানান, তাদের পক্ষ থেকে চেষ্টার ত্রুটি ছিল না। আমি ছিলাম, ডাক্তার তানবীর ছিল, ডাক্তার শিশির ছিল, খালা ছিল, আর ক্লিনিকের মালিক যে অ্যাসিস্ট করে মুরাদ ছিল। সিজার করে বাচ্চা দিছে, বাচ্চা মরা। খবর পেয়ে ওই হাসপাতালে অভিযান চালিয়ে মালিক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। ওই অভিযোগের ভিত্তিতে আমরা ক্লিনিকে গেছিলাম, গিয়ে আমরা বাচ্চাটা নিয়ে আসছি এবং বাচ্চার সুরতলের ময়নাতদন্ত সহ সুরতলের রিপোর্টের ব্যবস্থা করতেছি। ওই ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। 2015 সালে রেজাউল করিম মুরাদ সহ 4 জন মিলে গড়ে তোলে পরশ প্রাইভেট হাসপাতাল। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। নতুন মন্ত্রিসভার সদস্যদের সততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সোমবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে সরকারের নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নিয়ে তিনি একথা বলেন। গেল 3 ডিসেম্বর মন্ত্রিসভার শেষ বৈঠকের পর টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠন করে গেল 7 জানুয়ারি শপথের আনুষ্ঠানিকতার ঠিক 2 সপ্তাহের মাথায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 47 সদস্যের নবগঠিত মন্ত্রিসভার অংশগ্রহণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষ এই বৈঠক। এতে সভাপতিত্ব করেছেন সরকার প্রধান শেখ হাসিনা। সোমবার বেলা 10টায় এই বৈঠকের শুরুতেই মন্ত্রিসভার সদস্যদের শুভেচ্ছা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে কথা বলেন। তিনি জানান, মানুষের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর তার সরকার। সততার সাথে কাজ করলে সততার শক্তি অপরিসীম, সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমাদের পূর্বে যে মন্ত্রিসভা ছিল, আমরা যে কাজগুলি করতে পেরেছিলাম আমাদের বিগত সরকার আমলে, সেই কাজের অনেকগুলি ধারাবাহিকতা আমাদের বজায় রেখে চলতে হবে এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী। সততা ও নিষ্ঠা বজায় রেখে সেবা এবং উন্নয়ন নিশ্চিত করতে সচেষ্ট থাকার জন্য নতুন মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই মন্ত্রিপরিষদ সবসময় এই কথাটি মনে রেখে যে কাজই করবেন নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করবেন। প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করতে হবে, এই কথাটা মনে রাখতে হবে যে জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেই কর্তব্য পালন করতে আমরা এখানে এসেছি। বৈঠকে প্রয়াত সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করে স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। দুর্ভাগ্য আমাদের, ঠিক যেদিন আমরা শপথ নিলাম সেই দিন সে মৃত্যুবরণ করে।
এবং সে শপথও নিতে পারেনি, কিন্তু গেজেটে তার নাম আসে। মন্ত্রিসভার প্রথম বৈঠকে একাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ৭৫,০০০ শব্দ বিশিষ্ট রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন সহ ৭টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। সেই কাজের অনেকগুলি ধারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংবাদপত্র বার্তা সংস্থা কর্মীদের বেতন কাঠামো পরিবর্তনে নবম ওয়েজ বোর্ডের সুপারিশ পর্যালোচনায় গঠিত মন্ত্রিসভা কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে। সোমবার দুপুরে সচিবালয়ের ব্রিফিং এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিং এ সচিব সাংবাদিকদের বলেন, নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে মোট 7টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। নবম ওয়েজ বোর্ডের সুপারিশ পর্যালোচনায় আগের 5 সদস্যের মন্ত্রিসভা কমিটির পরিধি বাড়িয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে 7 সদস্যের পুনর্গঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া পাহাড়ি ও সমতল ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ক্ষেত্রে সমতা আইনে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় চিটাগাং হিল ট্র্যাকস অ্যাক্ট 2019-এ। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, 28 জানুয়ারির মধ্যে নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন জারির বাধ্যবাধকতা থাকলেও নতুন মন্ত্রিসভা কমিটি চাইলে সময় আরও বাড়াতে পারে। নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ 2018 পরীক্ষার জন্য গঠিত মন্ত্রিসভা কমিটি এটাকে পুনর্গঠন। সড়ক ও সেতু মন্ত্রী মহোদয়, তারপরে কৃষিমন্ত্রী মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, শিল্পমন্ত্রী মহোদয়, তথ্যমন্ত্রী মহোদয়, এই 5 জন গেলেন মন্ত্রী, আর সংস্কৃতি বিষয় প্রতিমন্ত্রী মহোদয়, আর শ্রম কর্মসংস্থানের প্রতিমন্ত্রী মহোদয়, এই 7 জন। ওনারা যদি না পারেন আবার সময় নেবেন, মানে পারলে এটা হলো যে এই মাসের মধ্যে শেষ করার। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বলছেন, বর্তমান সংসদ ও সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। সোমবার দুপুরে লালমনিরহাটের রাজাপুরে এক প্রতিবাদ সভায় তারা এই মন্তব্য করেন। 30 ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীনরা জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করে নেতারা আরো বলেন, আওয়ামী লীগ আর কখনোই জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না। ভোটের দিন নিহত বিএনপি কর্মী তোফাজ্জল হোসেনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে সোমবার দুপুরে লালমনিরহাটের রাজপুর খলাইঘাট গ্রামে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। তারা নিহত তোফাজ্জলের কবর জিয়ারত শেষে কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। যে পার্লামেন্ট বলা হচ্ছে সেই পার্লামেন্ট আসলে সঠিক পার্লামেন্ট নয়, এবং যে সরকার গঠিত হচ্ছে সেই সরকার সঠিক জনগণের প্রতিনিধিত্ব করে না। ফলাফল বাতিল করতে হবে এবং পুনরায় একটা নির্দলীয় সরকারের, নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন অনুষ্ঠান করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এরপর পাশেই জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় অংশ নেন ঐক্যফ্রন্ট নেতারা। এতে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। 30 ডিসেম্বর নির্বাচনে আপনারা গোটা বাংলাদেশের মানুষকে প্রতিপক্ষ বানিয়েছেন, আপনাদের সঙ্গে কেউ নাই, কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর আগামী কোন নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটে কোনদিন নির্বাচিত হয়ে আসতে পারবে না। সভায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন ঐক্যফ্রন্টের অন্য নেতারা। যদি ভোটের অধিকার না আদায় করতে পারেন, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে কেউই বাস করতে পারবেন না। আগামী উপজেলা নির্বাচনে যদি আপনারা অংশগ্রহণ না করেন, তাহলে ওরা নিজেরা যতটি মারা যাবে হিসাব করে মিলাতে পারবে। জাতীয় ঐক্যফ্রন্টের এই প্রতিনিধি দলে গণফোরামের কোনো নেতা ছিলেন না। এলাকার মানুষ। রতন সরকার, সময় সংবাদ, লালমনিরহাট। নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি নেতাদের উচিত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে তাদের পরাজয়ের কারণ খুঁজে বের করা। নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে এবং তাদের মহাসচিবের বক্তব্যে, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বক্তব্যে তারা যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন, এজন্য তারা অসংলগ্ন কথা বলছেন। নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বটাকে আরো উৎকটভাবে তুলে ধরার চেয়ে বরং আপনাদের উচিত এই নির্বাচনে কেন আপনারা এভাবে
আপনাদের শোচনীয় পরাজয় হলো সেটি বিশ্লেষণ করা। নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন ৪ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন বেগম জিয়া। সোমবার সকালে আসামি পক্ষের শুনানি শেষে দিন ধার্য করেন বিশেষ জজ আদালত 5-এর বিচারক শেখ হাফিজুর রহমান। এর আগে বেলা 12:30টার দিকে কারাগার থেকে বেগম জিয়াকে আদালতে হাজির করা হয়। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে ফেনী, কামতা ও ছাতক গ্যাস ফিল্ড নিয়ে অস্বচ্ছ চুক্তির কারণে রাষ্ট্রের প্রায় 13,077 কোটি টাকা ক্ষতির অভিযোগে 2007 সালে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর যেই মামলাটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে, সেটা খারিজ করে দেওয়া হয়েছে। আর যেটা বেগম খালেদাদের বিরুদ্ধে, যেটা আমি একজন আসামি, আমাদেরকে এই মামলাটা চালু রাখা হলো। বর্তমান সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির নিদর্শন হিসাবে এই মামলা চলছে। 14,000 কোটি টাকা যে নাইকোর কাছে তুলে দেওয়া হয়েছিল, এটা ছিল রাষ্ট্রীয় সম্পদ, গ্যাস, পেট্রোলিয়াম, বাপেক্সের সাথে নীতিবিরুদ্ধভাবে রাষ্ট্রীয় সম্পদকে একটা বিদেশি কোম্পানি নাইকোর কাছে তুলে দেওয়া হয়েছিল। এবং আপনারা জানেন যে নাইকোকে বিদেশিতে কানাডাতে তারা দোষ স্বীকার করেছে এবং কানাডাতে দোষ স্বীকার করে তারা সেখানে জরিমানাও প্রদান করেছে। কেরানীগঞ্জের রাটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর বাদ্যের তালে তালে কুচকাওয়াজ পরিবেশন করেন শিক্ষার্থীরা। এছাড়া নাটিকা ও ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে তারা। পরে অ্যাডভোকেট কামরুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই স্বপ্নের ধারক এবং বাহক আজকে শিক্ষার্থীরাই। এ সময় তথ্য প্রযুক্তির খারাপ দিকগুলো বর্জনেরও আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। কয়েক দফা বৈঠকের পরও তাবলিগ জামাতের দুপক্ষের বিবাদ না মেটায় বিশ্ব ইজতেমা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার সন্ধ্যায় সচিবালয়ে তাবলিগ জামাতে সাতপন্থীদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী একথা বলেন। তিনি আরো বলেন, সমস্যা সমাধানে 23 জানুয়ারির আবারও বিবাদমান দুপক্ষের মধ্যে আলোচনা করা হবে। তবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, আগের মতো টঙ্গীতে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। টঙ্গীর বিশ্ব ইজতেমা নিয়ে বিভক্তি নতুন না হলেও এবারের ইজতেমা অনুষ্ঠিত হওয়া নিয়ে তাবলিগ জামায়াতের বিরোধ সহিংসতায় রূপ নেয়। গত 1 ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ও এর আশপাশে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন দিল্লি তাবলিগ জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ সাদ অনুসারী এবং বাংলাদেশের কওমি মাদ্রাসা পরিচালনা পর্ষদের নেতৃত্বে থাকা মাওলানা জুবায়েরের অনুসারীরা। আর তাই এবারের ইজতেমা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। এ নিয়ে স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় কয়েক দফা বৈঠকের পর সোমবার বিকেলে আবারও বৈঠকের সিদ্ধান্ত নিলেও জুবায়ের অনুসারীরা উপস্থিত না থাকায় কোনো সমাধান ছাড়াই শেষ হয় বৈঠক। পরে সাদ অনুসারী মাওলানা আলী আশরাফ সাংবাদিকদের জানান, নিরাপত্তাহীনতার কারণে টঙ্গীর ময়দানে একসঙ্গে ইজতেমা সম্পন্ন করা সম্ভব নয়। যে প্রতিষ্ঠানটার কেন্দ্র হলো দিল্লিতে এবং সেই দিল্লিতেই ডিভিশন হয়েছে, তো সেই বাঘটা সারা দুনিয়াতে এবং কেন্দ্রে না মিটে আপনি এখানে মিটাবার চেষ্টা কিভাবে করবেন? কিছুদিন আগে মারামারি হলো, আমাদের 2 জন সাথী মারাও গেলেন আমাদের পক্ষে। তাদের তারিখ মতো তারা যেখানে করলো একই মাঠে করলো, 15 দিনের আগে পরে করলো। আমরা প্রপোজাল এটা দিচ্ছি, আপনারা লিখিতটা পাইবেন হয়তো। তবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের ইজতেমা বিদেশে নয়, উভয় পক্ষকে নিয়েই টঙ্গীতে অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমাটা সারা বিশ্বে অত্যন্ত প্রশংসিত। কে কি কইলো, কি ভাগ করলো, যোগ করলো, ওটা আমাদের বিষয় না। আমরা বাংলাদেশে যে টঙ্গীর ইজতেমা এতদিন ধরে হয়ে আসছে, টঙ্গীর ইজতেমা অনতিবিলম্বেই অনুষ্ঠিত হবে। আমরা যদি আলাপ আলোচনার ভিত্তিতে উভয়কে এক করে যদি একটা ইজতেমা, যেমন গত বছরও কিন্তু ভাগাভাগি হচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে চাপিয়ে না দিয়ে দুপক্ষের সঙ্গে আলোচনা করেই ইজতেমার সময়সূচি নির্ধারণ করা হবে। আমরা শেষ চেষ্টা করছি তাদের 2 জনকে একত্র করে ইজতেমাটা যাতে সুন্দরভাবে বাংলাদেশে চালু থাকে এবং আগামী ইজতেমাটা যাতে সুন্দরভাবে একত্রে করতে পারেন। আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিব না।
সিদ্ধান্তটা তারা নেবে, যেটা তারা নেবে সেটাই আমরা ইমপ্লিমেন্ট করব। আগামী বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামায়াতের বিবদমান দুই পক্ষকে নিয়ে আবারও আলোচনায় বসার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। কাজের পরিধি বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিলের তারিখ নির্ধারণ করা হবে। 31 মার্চে টার্গেট করে নির্বাচনের কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলে জানান উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে ছাত্র সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামানের সভাপতিত্বে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচনের পরিবেশ পরিষদের বৈঠক। গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচনী আচরণ বিধি নিয়ে ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন এতে অংশ নেয়। আচরণবিধি কেমন হবে? দীর্ঘ বৈঠকের পর ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান ভোটার এবং প্রার্থী হওয়ার বিষয়টি উন্মুক্ত করার পাশাপাশি ডাকসু নির্বাচনকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার দাবি জানান। ভোটের আগের রাত্র থেকে এই ভোট কেন্দ্র এবং ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশের জায়গাগুলোকে সিসিটিভির আওতাধীন এনে নির্বাচনকে স্বচ্ছতা, জবাবদিহিতার আওতাধীন এনে নির্বাচনকে একটি বিশ্বাসযোগ্য পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে দাবি জানা হয়েছে। এদিকে নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই বলে জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। ছাত্রদলকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি। শিক্ষকের তত্ত্বাবধানে আমরা সবাই আছি এখানে, আপনাদের ফোকাস রয়েছে। আপনারা দেখবেন কোনো ধরনের নিয়মের বাইরে বা দুর্নীতি করে বা মানে কি বল মানে ম্যানিপুলেট করার কোনো সুযোগ এখানে নেই বলে আমরা মনে করি। নির্বাচনে সুষ্ঠু হয় সেজন্য যত ধরনের পদক্ষেপ নেয়ার সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নেক, আমরা সাহায্য করব। ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের সব কার্যক্রম চলবে। গঠনতন্ত্রটা যখন চূড়ান্ত হবে তখন গঠনতন্ত্র যেভাবে বলবে ঠিক ওখানে ইলেকশনের কেন্দ্র ওখানে হবে। আমরা এপ্রিলে যাইনি, আমাদের লাইনটা ওই 31 মার্চ ওটাকে রেখেই এগোচ্ছি। যারা ভোটার হওয়ার উপযোগী তারা যেন প্রার্থী হতে পারে সেই বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান উপাচার্য। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন স্থানে যাত্রী ছাউনি ও বাস স্টপেজ থাকলেও ব্যবহারের অভাবে নষ্ট হচ্ছে। ঝুঁকি নিয়ে যত্রতত্র বাসে ওঠানামা করছেন যাত্রীরা। সড়কে শৃঙ্খলা আনতে ট্রাফিক পক্ষের মধ্যেও দেখা গেছে এই দৃশ্য। সড়ক ব্যবহারকারীদের আইন মানাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। বাংলা মোটরের যাত্রী ছাউনি এটি। বাস থামবার কথা এখানেই। নিয়ম অনুযায়ী এখানেই যাত্রী উঠবেন ও নামবেন, কিন্তু এই ছাউনির নিচে কেউ দাঁড়ায়নি কখনো। এর নিচে বসার স্থান থাকলেও ধুলোর আস্তরণ বলছে এখানে বসতে অনীহা যাত্রীদের। এর ঠিক 40 গজ সামনে অর্থাৎ ফুট ওভার ব্রিজের নিচে নিয়ম ভেঙেই বাস ধরেন যাত্রীরা। অথচ শৃঙ্খলা আনতে হয়েছিল কতই না আন্দোলন বিক্ষোভ। আমার তো মনে হয় কোনো উন্নতি তেমন হয়নি। ওই যে সময় আন্দোলন হয়েছিল সেই সময় কিছুটা শৃঙ্খলা হয়েছিল, পরবর্তীতে যে যাতায়াত তাই এসে গেল। অ্যাকচুয়ালি আমরা মানে সবাই এখানে দাঁড়াই বলে একটা অবস্থা হয়ে গেছি, বুঝছেন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তারপরও মানুষ রাস্তা পার হচ্ছেন জীবনেরই ঝুঁকি নিয়ে। অ্যাকচুয়ালি আমি রিক্সায় দিক দিয়ে নামছি, তো তারা বাসে উঠতে হবে, এর জন্য হ্যাঁ একটু রিস্ক হয়ে যায়। কি করব, কারণ সময় মেনটেন করতে হয়। তো রিস্ক তো মানে সিগন্যাল দিছে না, গাড়ি আসতেছে দেখে আসছে আর কি, না তো আসতাম না। ব্যস্ত মানুষের অভিযোগ যানজটের কারণে সময় বাঁচাতে আইন ভাঙতে বাধ্য হন তারা। অনেকে আসতেছে, আসলে ওঠাটাও ঠিক না, আপনার ফ্লাইওভার ইউজ করা উচিত। আমার একটু তাড়া ছিল, এই জন্য আমি যাচ্ছি। রাস্তার স্কট দিয়ে আসতে দিতেছেন আমাদেরকে, এখন আমাদেরকে পুরো 1 ঘন্টা হেঁটে এসে আমাকে অফিস যেতে হচ্ছে। এইভাবে তো আসলে চলতে না। তবে এসব অভিযোগ জীবনের প্রশ্নে নিশ্চয়ই ধোপে টেকে না, আর তাই দিনভরই হয়েছে মামলা, জরিমানা। ওরা দেখে যে আমরা আছি কিনা, আর আমাদের উপস্থিতি দেখলে ওরা ঠিকই গেট বন্ধ রাখে এবং নির্দিষ্ট স্টপেজ ফলো করে। তবে সেক্ষেত্রে যাত্রীদের একটা সমস্যা হচ্ছে, যাত্রীরা নির্দিষ্ট স্টপেজে না দাঁড়াইয়া ক্রসিং কেন্দ্রে এসে দাঁড়ায়, এই কারণে একটু সমস্যা হচ্ছে। ট্রাফিক শৃঙ্খলা পক্ষ নামে যে কার্যক্রম চলছে তার 7ম দিন ছিল সোমবার। 15 জানুয়ারি শুরু হওয়া এই কার্যক্রম চলবে 31 জানুয়ারি পর্যন্ত। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকা। সোমবার সন্ধ্যায় বাংলাদেশে সফররত কোইকা প্রেসিডেন্ট লি মি হাইওয়াং অর্থমন্ত্রী আহমা মুস্তাফা কামালের সঙ্গে সাক্ষাতে আগ্রহের কথা জানান। এই সময় অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে রোহিঙ্গা ইস্যুতে কাজ করতে আগ্রহ দেখিয়েছে কোরিয়া।
পাশাপাশি কোরিয়ার আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানগুলো কিভাবে বাংলাদেশ কার্যক্রম পরিচালনা করতে পারে সে বিষয়ে চেষ্টা করা হবে বলে জানান কয়েকবার প্রেসিডেন্ট। এছাড়া দেশে চলমান বিভিন্ন প্রকল্পে কোরিয়ার দেওয়া সাহায্য অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও উন্নয়ন প্রকল্পে একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে কোরিয়ার এই আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা। কোরিয়ার অনেক বড় বড় কোম্পানি আছে, এসকে, এলজি, দেউ, হুন্ডাই, স্যামসাং, এই জাতীয় যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো এখানে এখনো ইনভেস্ট করতে আসে নাই। তিনি আশ্বস্ত করেছেন আমাকে, শি উইল বি কনভিন্সিং দেম দ্যাট বাংলাদেশ ইজ অ্যান আইডিয়াল প্লেস ফর মেকিং ইনভেস্টমেন্ট। রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি তার সরকারকে অনবোর্ড নেবেন এবং কিভাবে এই ইস্যুটির সমাধান করা যায় সেই ব্যাপারে তিনি অবশ্যই কাজ করবেন। পূর্ব শত্রুতার জেরে রাজধানীর বাড়িধারায় যমুনা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা কর্মীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। এর মধ্যে ঘটনা অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। শিগগিরই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে জড়িতদের গ্রেফতারের বিষয়ে আশাবাদী তারা। সোমবার সকাল 7টার দিকে বাড়িধারার জে ব্লকের যমুনা ব্যাংকের এটিএম বুথের ভেতর থেকে নিরাপত্তা কর্মী শামীমের লাশ উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। পরিবারের অভিযোগ, মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে এলিট ফোর্সের 4 নম্বর জোন কমান্ডার ফারুকের সঙ্গে শামীমের বেশ কয়েকদিন ধরেই রেষারেষি চলছিল। এরই জেরে রোববার দুপুরে শামীমের ছোট ভাই আমিনুলকে তুলে নিয়ে গিয়ে মারধর করে ফারুকের লোকজন। তাদের অভিযোগ, ফারুকের পরিকল্পনাতেই রাতে খুন হয় শামীম। বাসায় চলে আসার পর আমার ভাই আমাকে প্রশ্ন করলো এইরকম করে কে মারছে। আমি তার উপর বললাম ফারুক, এইসব ফারুক, জুন কুমার ফারুক আমাকে আর এই যে মিজান মামাকে তুলে নিয়ে যা পোস্টে ফেলায় মারছে। জুন কমান্ডার ফারুক আর শাহিন জুন কমান্ডার 3 নম্বরের স্যার, এই দুইটা লোক স্যার যদি ইভেন্টে নেন আমার বলা কে পাইছে সব কয়া দিতে পারবি স্যার। এদিকে এটিএম বুথে ভাঙচুর হলেও অর্থ লুটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে বেসরকারি নিরাপত্তা সেবা প্রতিষ্ঠান এলিট ফোর্স। এইখানকার জোন কমান্ডার ফোন করে বলে যে স্যার আমাদের বাড়িধারা যে ব্লকে যমুনা ব্যাংকের একটা এটিএমে এরকম একটা ঘটনা ঘটেছে এবং গার্ডকে কেউ হয়তো মেরে চলে গেছে, এটিএম ভাঙার চেষ্টা করছে। পুলিশের হাতেই আছে জিনিসটা, তারা লাশটাও নিয়ে গেছে ওখান থেকে এবং এটিএম মেশিন একদম ভেঙে ফেলার মতো কোনো প্রকার রিপোর্ট এখনো আমরা পাই নাই, টাকা পয়সা যাওয়ার কোনো খবর আমরা পাইনি। পুলিশ জানিয়েছে দ্রুত সময়ের মধ্যেই আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে। আমাদের প্রয়োজন মামলার রহস্য উদ্ঘাটন করার ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা দরকার বা অথবা তথ্য সংগ্রহের কাজে আমাদের যা কিছু প্রয়োজন আমরা সবকিছুই করব এবং আমরা প্রত্যাশা করছি যে যারা জড়িত আছেন এই নেপথ্যে তাদেরকে আমরা শনাক্ত এবং গ্রেফতার করতে সক্ষম হব। নিহত শামীমের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়িতে। প্রায় 5 বছর ধরে এলিট ফোর্সের নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সিলেটের সীমান্ত এলাকায় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গুলি বিনিময়কালীন এক কিশোর নিহত হয়েছে। এই সময় বিজিবির 4 সদস্য আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় কানেঘাটে সনাতনপুঞ্জি গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায় ভারত থেকে আসা বেশ কয়েক কার্টন সিগারেট জব্দ করে সুইরঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা। এই সময় জব্দকৃত সিগারেট ছিনিয়ে নিতে বিজিবির উপর হামলা চালায় চোরাকারবারিরা। এতে 4 বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছুড়লে সিরাজউদ্দিন নামের 12 বছরের এক কিশোর গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ভারতে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় তারা এখন পালিয়ে ঢুকে পড়ছে বাংলাদেশে। সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে নানা কৌশলে গত 1 মাসে ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 1300 রোহিঙ্গা। জেলা প্রশাসন জানায় ভারত থেকে আসা রোহিঙ্গারা ইউএনএইচসিআর এর নাইক্ষংচুরি ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে রয়েছে। নতুন করে রোহিঙ্গা প্রবেশ করায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। সুজাত নবীলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে দেখুন রিপোর্ট। মিয়ানমারের রাখাইনে নির্যাতনের কারণে বিভিন্ন সময় রোহিঙ্গাদের অধিকাংশই বাংলাদেশে আশ্রয় নিলেও অনেকে পালিয়ে গেছে ভারতেও। জানা গেছে সংখ্যা 40,000-এরও বেশি। কিন্তু সম্প্রতি ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে চলে আসছে বাংলাদেশে। গত 1 মাসে ভারত থেকে আসা রোহিঙ্গারা এখন অবস্থান করছে ইউএনএইচসিআর এর পরিচালনাধীন নাইক্ষংছড়ির ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে। অবশ্য ট্রানজিট ক্যাম্পে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না গণমাধ্যম কর্মীদের। তবে ভারত থেকে আসা কিছু রোহিঙ্গার দেখা মেলে ক্যাম্পের আশেপাশে। তাদের দাবি ভারতীয় কর্তৃপক্ষ তাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে, তাই সেখানে নিরাপত্তা না থাকায় বাংলাদেশে পালিয়ে আসছে। আর বারমামা ফারকা দিবালা বলে তারা আরাই নডরে মানে আইয়ে গই হাউস যদি বন্য দিলে তোরা
কিন্তু যাগো হরবে ইন্ডিয়া তুই আর ইন্ডিয়া তুন আসি দে আর চুরি করি আর বর্ডার ফারাই বেশি খরচ হয়ে আর তুমি মেহনত করে ফারা বুঝে তাহলে আর এখন শহরে বেশি দাম করে তখন দিলা তোমার মানে বর্মা দিয়ে দিব আর দেশ যেতদিন শান্তি নয় তুমি আর আশ্রয় বলি চাই। সীমান্ত দিয়ে ভারত থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকে পড়ার বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের এ নেতা। এই আশ্রয়স্থল আমরা চিন্তিত যে এটা কোনো আবাসস্থলে পরিণত হচ্ছে কিনা, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ সরকার ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যাতে ভারতে থাকা রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে অথবা তাদেরকে এখানে ঠেলে পাঠিয়ে দিতে না পারে সেই ব্যবস্থা করাই উত্তম। এ বিষয়ে কথা বলতে রাজি হননি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বা ইউএনএইচসিআর এর কর্মকর্তারা। বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসক জানালেন, ভারত থেকে আসা রোহিঙ্গারা ইউএনএইচসিআর এর অধীনে রয়েছে। যেহেতু ইউএনএইচসিআর এখানে আছে, তাদের রিফিউজি হিসেবে তাদের ম্যানেজমেন্টে আছে, সেই লোকগুলো আমাদের ক্যাম্পে সেভাবেই তাদেরকে হস্তান্তর করা হয়েছে। গত 18 জানুয়ারি থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কাজিয়াতলী সীমান্ত দিয়ে 31 জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। তবে বিজিবি সতর্ক অবস্থানে থাকায় তারা শূন্যরেখায় অবস্থান করছে। সময় সংবাদ, কক্সবাজার। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হিলি। সোমবার দুপুরে বিমানযোগে কক্সবাজারে পৌঁছানোর পর বান্দরবানের নাইক্ষ্যংচুরি তমব্রু শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি। এই সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন লি। পরে উখিয়ার কুতুপালং ইউএনএইচসিআর ট্রানজিট সেন্টার পরিদর্শনকালে সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের খোঁজ খবর নেন তিনি। এদিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জর্ডানের রাজকন্যা সাফা ফিরাজ। হলমার্কের জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চায় সোনালী ব্যাংক। শিগগিরই জমির পূর্ণাঙ্গ মালিকানা বুঝে পেলে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেচার সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। ঋণের বিপরীতে হলমার্কের জমির দাম অনেক কম, তাই ব্যাংকের অনাদায়ী অর্থ তুলে নিতে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত সানবির রূপলের রিপোর্টে। 2012 ধরা পড়ল দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারি ঘটনা। মাত্র 210 বিঘা জমির বিপরীতে হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক থেকে হাতিয়ে নেয় প্রায় 4000 কোটি টাকা। ওই জালিয়াতিতে 569 কোটি টাকা ফেরত দেওয়ার পরও হলমার্কের কাছে এখনো পাওনা প্রায় 3500 কোটি টাকা। অর্থ উদ্ধারে সোনালী ব্যাংক মামলা করেছে 23টি। 16টি মামলার রায় হয়েছে ব্যাংকের পক্ষে। সাজা হয়েছে গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের, গ্রেফতার আছেন ব্যবস্থাপনা পরিচালক তানবীর মাহমুদ। পার হয়ে গেছে 6 বছর, তবে ঋণের অর্থ ফেরত পায়নি ব্যাংক। সব সম্পদ বিক্রি করতে পারলেও ব্যাংকের ঋণের টাকা উদ্ধার করা সম্ভব না। এমন অবস্থায় মালিকানা পেলে জমির মূল্য সংযোজন করতে শিল্প কারখানা উপযোগী করে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে আগ্রহী সোনালী ব্যাংক। 33-5 পেয়ে গেছি, মানে আমাদের অধিকার এসে গেছে আইনগত। এখন দলিল করে দেওয়া, আমরা মিউটেশনের আগের পর্যায়ে আছি। মিউটেশনের তখন আমরা মালিক হয়ে যাব যদি তাদের নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। আমরা যদি এটা ইকোনমিক জোন করতে পারি, সোনালী ইকোনমিক জোন, তখন ওগুলি পিস বাই পিস বিক্রি করা খুব সহজ হবে এবং আমার রিকভারিটা একটা মাত্রা যোগ করবে। সোনালী ব্যাংক চাইলে নিষ্কণ্ঠক জমি অধিগ্রহণ করে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করবে বেজা। সোনালী ব্যাংক যদি তাদের নিজস্ব মালিকানাধীন নিষ্কণ্টক জমি যদি তাদের কাছে থেকে থাকে, ইন দ্যাট কেস তারা ইকোনমিক জোন করার জন্য যদি লাইসেন্সের আবেদন করে, আমরা অবশ্যই এটা ইতিবাচকভাবে বিবেচনা করব। আইনের মধ্যে সেই সুযোগটা আছে। তবে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার আগেই সম্ভাব্যতা যাচাই বাছাই করার পরামর্শ অর্থনীতিবিদদের। পুরো প্রক্রিয়াটা হওয়া উচিত যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের ইভালুয়েশনের মাধ্যমে, কোনো অ্যাডহক কোনো ডিসিশনের মাধ্যমে না। তা না হলে আমি মনে করি যদি কোনো অ্যাডহক ডিসিশন না হয়, ওই ঋণ আদায় অথবা টাকা আদায়ের ক্ষেত্রে সেরকম চিত্রই হয়তো আমরা দেখতে পাবো। তৈরি পোশাক, ডেইরি সহ হলমার্ক গ্রুপ বিভিন্ন নামে অন্তত 25টি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করত, যার প্রায় সবগুলোই বন্ধ রয়েছে। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। বহুজাতিক প্রতিষ্ঠান আদানি উইলমার গ্রুপ বাংলাদেশি শিল্প স্থাপনে আগামী 3 বছরের মধ্যে 3350 কোটি টাকা বিনিয়োগ করবে। সোমবার প্রতিষ্ঠানটি মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের 100 একর জমি ইজারা পেতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। ভৌগোলিক অবস্থানের সুবিধা নিতে ভোগ্য পণ্যের শিল্প স্থাপনে মিরসরাইকে বেছে নেওয়া হয়েছে বলে জানান বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক।
বেসরকারি খাতে দেশি বিদেশি বিনিয়োগের হার বেগবান করতে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই সারা দেশে ৭৫,০০০ একর জমিতে ১০০টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের উদ্যোগ নেয়। এরই মধ্যে ১৭টি ইকোনমিক জোনের কাজ জোরে সোরে শুরু হয়েছে। অল্প দিনের মধ্যে শুরু হবে আরও কয়েকটির কাজ। সবচেয়ে বড় ইকোনমিক জোন মিরসরাইয়ের আয়তন ৩০,০০০ একর জমি। এখানে চীন, জাপান সহ কয়েকটি দেশের ব্যবসায়ীরা বিনিয়োগ করবে বলে চূড়ান্ত হয়েছে। এবার ভারত ও সিঙ্গাপুর ভিত্তিক যৌথ মূলধনী প্রতিষ্ঠান আদানি উইলমার মিরসরাইতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে জমি ইজারার চুক্তি করলো। যখন ওনারা মিরসরাই ফেনীর ইকোনমিক জোনের স্ট্র্যাটেজিক লোকেশন দেখলেন এবং তাদের নিজস্ব যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, বিশেষ করে বাংলাদেশের গ্রোয়িং ইকোনমি, গ্রোয়িং পপুলেশন সবকিছু বিবেচনা করে তারা তাদের জমির চাহিদা দ্বিগুণ করেন। বললেন ১০০ একর জায়গা দিতে, নিয়ার অ্যাবাউট $400 মিলিয়ন প্রজেক্ট। আদানি উইলমার ইজারা পাওয়া জমিতে ভোজ্য তেল, চিনি, ময়দা ও প্রক্রিয়াজাত খাবার উৎপাদনে 11টি কারখানা স্থাপন করবে, যেখানে কর্মসংস্থান হবে প্রায় ৩৫০০ মানুষের। এই এলাকাটা এই জন্যই দরকার যে আমার বড় জাহাজ আসতে পারবে, জাহাজ এসে দাঁড়িয়ে থাকতে হবে না। আমার যেহেতু কমোডিটি ব্যবসা, ফুড ব্যবসা, আপনি জানেন যে এখানে মার্জিন খুব কম রাখতে হয়। সো সেখানে এক্সট্রা পেমেন্ট করা, যে জাহাজের দেরির জন্য, খালাসের দেরির জন্য, এগুলি আমরা অ্যাফোর্ড করতে পারি না। সো এই এলাকাটা সেদিক থেকে আমাদের মনে হয় এবং আমরা বিশ্বাস করি, কারণ এই এলাকাটা সেদিক থেকে আমাদেরকে অনেক অ্যাডভান্টেজ দেবে। 2030 সালের মধ্যে সবগুলো অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ হলে ১ কোটি মানুষের কর্মসংস্থান এবং অতিরিক্ত $৪,০০০ কোটি রপ্তানি বাড়বে বলে আশা করছে বেজা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারি নীতিমালা না থাকে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে রমরমা ভর্তি বাণিজ্য, অসহায় অভিভাবক, নীতিমালা প্রক্রিয়াধীন দাবি শিক্ষা বোর্ডের। জেলা পর্যায়ে ৬২% হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীতে ৪০% ঘুষ নেওয়াকালীন ধরা পড়ল হাসপাতাল কর্মকর্তা। মন্ত্রিসভার সদস্যদের সততার সঙ্গে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে বললেন আওয়ামী লীগের কাছে জনগণের প্রত্যাশা অনেক। ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ীরা কেউই জনগণের প্রতিনিধিত্ব করে না, লালমনিরহাট ঐক্যফ্রন্ট নেতারা। শোচনীয় পরাজয়ে বিএনপির অসংলগ্ন আচরণ, মন্তব্য আওয়ামী লীগের। এবং কয়েক দফা বৈঠকের পরও সমাধান হয়নি তাবলিগ জামাতের দুপক্ষের বিবাদ, সমাধানের সর্বোচ্চ চেষ্টা চলছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার আবারও বৈঠক। এ ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময়। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।